সিনেমা এখন খুব মানে টেকনিক্যালি খুব সহজ হয়ে গেছে। আমি মাঝে মাঝে দেখি আমাদের এই বিভিন্ন ছাদ থেকে হ্যাঁ রিল বানাচ্ছে। আমাদের কাছে আমরা যখন বেরিয়েছিলাম তখন একটা মুভিং ইমেজ, একটা লোক উঠে দাঁড়াচ্ছে, এই শট একটা নিতে কারোর যদি নেওয়া হতো আমরা অবাক হয়ে যেতে, করতে পারে। সেই সময়তে আমাদের সেলুলয়েডে শ্যুট হতো। আমার পুরো ট্রেনিংটা সেলুলয়েডেই হয়েছে। আমি কিন্তু ডিজিটালে কোনো বা ভিডিওতে কোনোদিন ট্রেনিং পাইনি। এবং আমার একটা ইয়েও ছিল, যে উন্নাসিকতাও ছিল যে ভিডিও আবার করব কি, আমি সিনেমাই করব, সিনেমা মানে সেলুলয়েডে করবো আর কি। ইনস্টিটিউট জানতো যে আমাদের আস্তে আস্তে সেলুলয়েড থেকে ডিজিটাল বা ইয়েতে, ডিজিটালও জানতো না তখন, ভিডিও জানতো, মানে লো ব্যান্ড। তো আমাদের একটা ট্রেনিং এর জন্য 2 মাসের একটা ট্রেনিং দেবে বলেছিল যে আসো। আমি বলেছিলাম স্যার আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমার মনে হয় আমি সেলুলয়েডে ছবি করব, সেলুলয়েড ছাড়া অন্য কিছু হাত দেবো। ইনস্টিটিউট থেকে বেরিয়ে আমি কিন্তু প্রথম স্টুডেন্ট ছিলাম যে ভিডিওতে কাজ করেছিলাম। আমরা স্টিনবেকে কাজ করেছিলাম। স্টিনবেক একটা বড় সাবমেরিনের মতো একটা ব্যাপার, বসলে ডিরেক্টর পর্যন্ত একটু দূরে দাঁড়াতো আর কি। আর এই ফিল্মগুলো, ফিল্ম স্ট্রিপ, একটা ফিল্ম স্ট্রিপ দুটো, কখনো 4টে, হ্যাঁ, সেগুলোকে একসঙ্গে হ্যান্ডেল করছি, কখনো ফেটে গিয়ে ফাড় করে এদিক ওদিক হচ্ছে, হ্যাঁ, মানে সাপের মতো কাউকে ছোবল মারবে, এরকম একটা লোকে ভয় পেত। আমাকে বলতে কি করে এগুলো হ্যান্ডেল করি, সেই সব করতে আর কি। স্টিনবেকে যেটা ছিল যে হাতে ধরতে পারতাম, দিয়ে তারপর ওই দেখে যে এই ইমেজটার থেকে আমি এই একটা ফ্রেম কেটে নিলাম, কেটে নিয়ে জড়ো দিয়ে দেখে নিলাম, আবার মনে হলো যে না ঠিক না, 2টো ফ্রেম বাড়িয়ে দিলাম। এই যে একটা ভাবলাম, আমি ভেবে দিলাম, কেটে দিলাম, এখন যেমন করে যে এই 2টো ফ্রেম কেটে দিয়ে 3টে ফ্রেম কেটে দিলাম, করে নিল। মাথা কিন্তু অত করছে না, করতে করতে হয়তো একটা ফোন চলে এলো, ফোনে হ্যাঁ বল, হ্যাঁ করছি, দেখছি, হ্যাঁ ঠিক আছে, করে পেরিয়ে চলে গেলাম ফোন করতে করতে। কিন্তু তখন ওইটা ছিল না। একটা আমি যদি ভাবতাম যে আমাকে এক ফ্রেম কাটতে হবে, সেই ফ্রেমটা প্রথমে নিয়ে সেটাকে কেটে স্প্লাইস করে সেই ফ্রেমটাকে অন্য জায়গায় রাখতে হতো। অলরেডি আরেকটা কাট হয়ে গেছে, এটা সেকেন্ড কাট হচ্ছে, যার ফলে ওইখানে যদি আমি 2টো ফ্রেম বাড়াই, আমাকে এই একটা ফ্রেম হাজার হাজার ফিটের মধ্যে থেকে কোথায় রেখেছি, মানে সেগুলোকে সেখান থেকে ওই একটা ফ্রেম প্লাস সেই প্রথম কাটিং এর থেকে আরেকটা ফ্রেম বার করে সেই দুটোকে জুড়ে তারপর ওখানে জুড়ে লাগাতে হতো। সুতরাং সেই সময় যদি আমি ডিসিশন নিতাম যে আমি একটা ফ্রেম বাড়াবো বা একটা কমাবো, সেই ডিসিশনের পেছনে একটা রীতিমতো লড়াই থাকতো। তার একটা দিল দিল আর দিমাগ দুটো একসঙ্গে লাগিয়ে আমি জানতাম যে আমি ইটস আ পেইনস্টেকিং প্রসেস। এই যে এই যে একটা পেনের মধ্যে দিয়ে যেতে হবে, সেটা আবার যদি সেটা খুলতে হবে, সেটা স্প্লাইসটা খুলে, যে খুলতে খুলতে আবার ছিঁড়ে যেতে পারে, হ্যাঁ, সেটা খুলে সেটাকে আবার লাগিয়ে সেটা নিয়ে একটা স্প্লাইস করা, তারপর 2টো স্প্লাইস করা, আরেকটা স্প্লাইস করা, সেটাকে আবার লাগিয়ে দেখা ঠিক হচ্ছে কিনা। বিরাট একটা প্রসেস ছিল, যার ফলে একটা ওই কাটটার পিছনে একটা জেনুইন এফার্ট থাকতো, জেনুইন পলিটিক্সটা আমাকে জানতে হতো। আমি এই যে কাটটা করছি কেন, এই কাটে সত্যি কি আমার দরকার আছে, এই কাটটা বাকি কাটের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি একটা কাট করছি, সেই কাটটা একদম জেনুইনলি মানে দরকারি কাট হতো। তখন কিন্তু একটাই ওয়ার্ক প্রিন্ট থাকতো, একটা ওয়ার্ক প্রিন্ট থেকে একটা এডিট করে একটাই আমার থাকতো সেই। সুতরাং সেখানে যাতা কাট করতাম না, যদি বেশি কাট করতাম সেটা আবার ওই ওখানে একটা প্রেশার পড়ে, তো ওই স্প্লাইস করা জায়গাগুলো আস্তে আস্তে সরে যেত, স্প্রকেট ছিঁড়ে যেত, অনেক কিছু হতো। সুতরাং আমি যখন কাটটা করছি, কাটের পিছনে অনেক ভাবনা থাকতো। এইটা আমি আমাদের যে ছেলেদের পড়াচ্ছি, এই একটা কাট করতে গেলে আমি ভাববো, আমি গল্পটা ভাববো, আমি স্ট্রাকচারটা ভাববো, এবং একটা কাট আমাকে কেন দরকার, সেই কাটটা মানে করতে গেলে আমি জেনুইনলি
সেই কার্ডটার মানে অ্যাস্থেটিক ভ্যালু বা কেন দরকার সেগুলো করে আমি তারপরই কার্ডটা করতাম। এখন সেই জিনিসটা আমরা ল্যাক করি, যার ফলে সিরিয়াসনেস অনেকটা কমেছে। কেন কাটবো একটা, মানে এডিটার একজন কাট করে, কারণ আজকাল দেখি অনেক ডিরেক্টর বলে যে আমি কেটে নেবো, কোনো অসুবিধা, কেটে নেয়। আমার অদ্ভুত লাগে, কারণ এক্সট্রিম ক্লোজ আপ থেকে একটা এক্সট্রিম লং শটে গেলে তার একটা অদ্ভুত একটা অডিয়েন্সকে একটা ধাক্কা দেয়। হ্যাঁ, যেমন পথের পাঁচালীতে যখন ফিরে এসেছে অনেকদিন পর, দুর্গা মারা গেছে, হ্যাঁ, সর্বজয়া দাঁড়িয়ে রয়েছে এরকম, মানে একটা শটে একটা যেটা মানে অডিয়েন্সের সঙ্গে একটা দারুণ একটা রাজনীতি চলে। অডিয়েন্স যতটা জানে একটা ফিল্মের একটা পয়েন্টে, হ্যাঁ, অডিয়েন্স যতটা জানে একটা ডিরেক্টর যে গল্পটা বলছে, স্টোরি টেলার সে যতটা জানে, আর ওই যে ক্যারেক্টারগুলো তাদের যতটা জানা, যাদের শেয়ারিং অফ ইনফরমেশন যতটা, পুরো তফাৎ রয়েছে। সর্বজয়া জানে যে দুর্গা নেই, সর্বজয়া জানে যে ওর বাবা ফেরত এসেছে অনেকদিন পর, অনেক কষ্ট করে, হ্যাঁ, বলছে যে জানিস তোদের জন্য এইগুলো আনলাম। লোকটা খায়নি হয়তো, অনেকটা, অন্ততপক্ষে হয়তো 10 ক্রোশ হেঁটে এসেছে। আমার গ্রামের বাড়ি ছিল, আমার মনে হচ্ছে আমার বোনের বাড়ি, আমি 16 কিলোমিটার হাঁটতাম, কোনো ইয়ে ছিল না, অত দূর হেঁটে এসেছে। তার, হ্যাঁ, তার পায়েতে জল দিয়ে ধুয়ে তার একটু বসেছে, আচমন করা যাকে বলে আর কি, একটু, হ্যাঁ, একটু জল দেবে, একটু জল খাবে, একটু বাতাসা দিয়ে, সেগুলো জানে, এই ইনফরমেশনটা জানে। অডিয়েন্স জানে দুর্গা মারা গেছে। আমার গলাটা আটকে আসছে ওই জায়গাটা, এখনো ভুলতে পারি, আমাকে এত ধাক্কা দেয়। তো যখন ও বলছে এই এনেছে আর এইটা দুর্গার জন্য করে শাড়িটা দেয়, শাড়িটা দেওয়ার পর কাঁদতে আরম্ভ করে সর্বজয়া। অডিয়েন্স, অডিয়েন্সের ভেতরটা হা হা করছিল, এতক্ষণে দেখলো যে এই যে এইটা, এবার কি, এবারে দুজনে হা হা করে কাঁদবে। হ্যাঁ, আর সেই শব্দ বিরাট জোর কাঁদবে এইসব, হঠাৎ অডিয়েন্স দেখে যে পুরো শব্দটা, কান্নার শব্দটা বন্ধ হয়ে গেল, আর অদ্ভুত একটা বেহালা শুরু হলো। হ্যাঁ, তো একটা হাহাকার তৈরি হয়। হ্যাঁ, এই এই যে যে কেন কাটবো, এই যে এইখানটাতে এমনি কেটে দিতে পারতাম, কিন্তু এই যে আমার এই যে এই কেন কাটবো না, শুধু তো ভিজুয়াল কাট নয়, অডিও কাটটাও আমি এখানে অডিওটা রাখবো না, এটা একটা পলিটিক্স। এই যে এটা গল্প বলবার একটা ধরন আছে। হ্যাঁ, গল্পটা জাস্ট বলে দিলে হয় না, গল্প তাহলে ইনফরমেশন হয়, ডায়েরি পড়ার মতো হয়, গল্পটাকে গল্পের মতো করে বলতে হয়। এডিটর হিসেবে দেখো, আমি যখনই কোনো ছবি এডিট করি, আমার না প্রথমেই মনে হয় যে আমি শালা ঠিক করে করতে পারবো কিনা, মানে ঝামেলা হয়ে যায়, খুব কষ্ট হয়, কোথায় কাটবো, এটা একটা বিরাট বিরাট প্রশ্ন। মানে যে কারণ দুটো শট যদি আমি নিই আর কি, দুটো ক্যামেরা দিয়ে আজকাল তো শট নেওয়া যায়, একটা লং শটে নিলাম, একটা ক্লোজ আপে নিলাম। হুম, ধরো আমি বলছি যে একটা আমি উদাহরণ দিতে পারি, যে একটা ছেলে আর একটা মেয়ে, দুজনে অনেকদিন ধরে দুজনকে পছন্দ করে, করতে করতে একটা সময়ে মেয়েটাকে আর একটা ছেলে হয়তো একটা, ধরো, প্রপোজাল দিচ্ছে, তো মেয়েটা ভাবে যে আজকে আমি শেষ, এই ছেলেটা আমাকে বলছে না, আজকে যদি না বলে তো আমি চলে যাব, আমার দরকার নেই, এরকম হবে না, আমি মানে আর কত ওয়েট করবো, আমাকেও তো একটা দেখতে হবে। তো সেদিনে ওদের দেখা, হয়তো ওই ছেলেটাও ভাবছে যে অনেকদিন এরকম করছি অসভ্যতা, আজকে আমি ওকে আই লাভ ইউ বলেই দেবো। এবার দুজনে দেখা হয়, কি কেমন আছিস, এই করছিস, মেয়েটা আঙুল দিয়ে মাটি খুঁড়ছে, হ্যাঁ, সবকিছু দেখে বোঝা যাচ্ছে ওয়েট করছে, করতে করতে এবার মেয়েটারও ভয় হচ্ছে যে ছেলেটা যদি বলে যে আমি তোকে প্রেমিকা হিসেবে দেখিনি, বোন হিসেবে দেখি, ছেলেটাও ভাবছে যে ও যদি বলে যে আমি তোকে প্রেমিক হিসেবে দেখি না, আমি তোকে ভাই হিসেবে দেখি, এই দুজনের টেনশন নিয়ে নিয়ে একটা সময় ছেলেটা ভাবছে বলেই দিই। তো ছেলেটা বলে যে দেখ, আমি তোকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাই কিন্তু বলতে পারিনি, আমার মনে হচ্ছে তুই ভুল বুঝবি, হ্যাঁ, আজকে আমার মনে হয় সেটা বলে দিই। মেয়েটা আস্তে 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 আস্তে, হ্যাঁ,
মেয়েটার মুখটা না কাল হয়ে যায়, রে আজকে হয়তো বলবে যে আমি তোকে বোনের মতো দেখি, তো মেয়েটার মুখটা আস্তে আস্তে শুকোতে আরম্ভ করে। ছেলেটা বলে, দেখ আমি তোকে অনেকদিন বলতে, আমি আজকে তোকে বলে দিই যে তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। তখনও কিন্তু মেয়েটা ভাবছে যে ভালোবাসি কিন্তু তোকে বোনের মতো ভালোবাসি, এতটা বলবো। মেয়েটা যখন বলছে আমি তোকে ভালোবাসি, তখনও মেয়েটার মুখটা কালো হয়ে গেছে, অলমোস্ট মানে কাঁপছে, এবার পড়ে যাবে। ছেলেটা বলতে পেরে ছেলেটা ভাবলো যে আমি বলে দিয়েছি, আর মেয়েটার যেহেতু মুখটা এরকম শুকিয়ে যাচ্ছে, ছেলেটা ভাবলো যে এটা আমি তো নষ্ট করে ফেলাম আমার রিলেশনশিপ, আর কোনোদিন মেয়েটার সঙ্গে কথা বলতে পারবো না। তো ছেলেটা ভাবে যাক আমি চলে যাই করে জাস্ট বলে দিয়ে ঘুরে যায়। আর মেয়েটাও ভাবে যে ও যে বলছে যে আমি তোকে বোনের মতো ভালোবেসে তো শুনবো না, মেয়েটাও মুখটা ঘুরিয়ে নিচ্ছে। ছেলেটা আর চোখে যখনই শুনেছে যে তোকে ভালোবাসি করে ছেলেটা চলে যাচ্ছে, হ্যাঁ, আর বলছে যে আমি তোকে ভালোবাসা, আমার মতো ভালোবাসা তোকে কেউ বাঁচতে পারবে না, বেরিয়ে যাচ্ছে। মেয়েটার না মুখটা হঠাৎ, আরে কি বললো, হঠাৎ মেয়েটার তারার মতো উজ্জ্বল হয়ে ওঠে। শুনে মেয়েটা তাকায়, মানে মুখটা উজ্জ্বল হয়ে ওঠে যে ও আমাকে ভালোবাসে, এতদিন বলতে পারেনি, আর আমাকে ওর প্রেমিকা হিসেবে ভালোবাসে। হ্যাঁ, এই ছেলেটা একবার আর চোখে দেখে নিচ্ছিল যে একবার দেখে নি নাকি, জানি আমার তো জীবনটা শেষ হয়ে গেল। দেখে যে মেয়েটার মুখটা কি উজ্জ্বল হলো, তারপর দেখে হ্যাঁ সত্যি মেয়েটা উজ্জ্বল হয়েছে মুখটা, ছেলেটারও জীবন তৈরি হয়ে যায়। এই এতদিন যেটা বলতে পারি বলেছে, আর সত্যিও আমাকে প্রেমিক হিসেবে দেখেছে। এবার দুজনে এসে দুজনের হাতগুলো চেপে ধরে দুজনে কাঁপছে, হাঁপাচ্ছে। এবার আমি অ্যাজ এন এডিটর, আমি আমাকে এই পুরো শটটা লং শটে দেওয়া হয়েছে, মেয়েটার শট দেওয়া হয়েছে, ছেলেটার শট দেওয়া হয়েছে। মেয়েটা যেভাবে আস্তে আস্তে নিভে যেতে যেতে উজ্জ্বল হয়ে ওঠে, ছেলেটা বলতে বলতে নিভে যেতে যেতে উজ্জ্বল হয়ে ওঠে, তারপর দুজনে যে একসঙ্গে হয়। এই যে আমি দুটো দেখেছি, আমি আমার জন্য কিন্তু ছেলেটার কিভাবে বলছে, কিভাবে অ্যাচিভ করছে, পুরোটা দেখতে ইচ্ছে করে। মেয়েটারও কিভাবে, মানে একটা ডায়লগ দেওয়ার সময়তে শুধু তো ডেলিভারি নয়, তার রিয়াকশনটা, অ্যাকশন আর রিয়াকশন দুটোই ইম্পর্টেন্ট। এবার এই দুটোর আমি কতটা, এর আমি কতটা দেখতে চাই আর ওর আমি কতটা দেখতে চাই। এই যে আমার যে কাজটা হচ্ছে, আমার এর ম্যাক্সিমাম দেখা, ওরও ম্যাক্সিমাম দেখা, এই যে কাট পয়েন্টটা, এইটাই আমি বলি অপটিমাম কাট পয়েন্ট আর কি। একটা ভালো এডিটর তার অদ্ভুত একটা স্পিরিচুয়াল একটা অভিজ্ঞতা থেকে সে করে আর কি, এবং সেটা আমার মনে হয় না যে মানে অনেক সময় ডিরেক্টররাও জানে, অনেক সময় কেন ডিরেক্টররা, আমি এডিটর হিসেবে বুঝেছি যে ডিরেক্টররা জানে না, কারণ ওদের ওই টেকনিক্যাল ট্রেনিংটা নেই। এডিটররা এটা যে করে না, ডিরেক্টররাও বোঝেন না যে এডিটর কি করে দিল। হুম, এটা অনেক সময় এডিটররা আমি দেখেছি, আমি একটা কাট করেছি, আমি জানি সেটা কি, আমি দেখি সেখানে দেখি তালি বাজছে বা ডিরেক্টর তার জন্য প্রেস পাচ্ছে, আমি জাস্ট মনে মনে হাসি যে এটা তো আমার কাট, এটা ডিরেক্টরের কাট না। এগুলো আমার পার্সোনাল, এডিটর হিসেবে আমার পার্সোনাল অভিজ্ঞতা আর কি। আমি অ্যাকচুয়ালি খুব ইনকনফিডেন্ট জায়গা থেকে শুরু করেছিলাম। আমি যখন ইনস্টিটিউট থেকে বেরিয়েছিলাম, খুবই মানে কনফিডেন্ট তো ছিলামই না, কারণ প্রথম কথা আমার ল্যাঙ্গুয়েজ ছিল না। কিভাবে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম সেটা যদি বলতে হয়, তাহলে বিনোদ চোপড়া আর একটা বিধু বিনোদ চোপড়া, 12th ফেলের যে ডিরেক্টর আজকাল, বিধু বিনোদ চোপড়া ওর একটা এক্সারসাইজ আমরা এডিট করতাম, সাজাই মত বলে একটা ফিল্মের একটা সিকোয়েন্স এডিট করতাম। সেটা ও এডিট করেছি, এবং ওইটার যে এডিটর ছিল বিনোদেরই প্রথম বউ রেণু সালুজা, ও এসেছিল ওয়ার্কশপ নিতে, ওইটা দেখেছিল, দেখে বিনোদকে ফোন করেছে, বিনোদ দেখে যায় কিরকম এখানকার ছেলেরা এডিট করেছে, তার মধ্যে এই শ্যামল বলে একটা ছেলে, ওর এডিটটা দেখো কিন্তু খুব ইন্টারেস্টিং এডিট করেছে, দুটো কাট খুব ইন্টারেস্টিং দেখবি, আমরা সেটা করতে পারিনি। তো
বিনোদ এসেছিল, বিনোদ দেখে বলেছিল যে এই দুটো কাট আমি চেঞ্জ করব, কারণ বাকিগুলো আমি চেঞ্জ করতে পারবো না, তুই অনেকগুলো খুব ইন্টারেস্টিং কাট করেছিস, আর তুই এক কাজ কর, আমি একটা কবুতর খানা বলে ছবি করছি, কবুতর খানা, ওটাতে তুই আমাকে জয়েন কর। তো কবুতরখানায় পরে পরিন্দা হয়ে যায়। তো স্ক্রিপ্টে আমি ঢুকলাম, তাতে স্ক্রিপ্টে কাজ করলাম, করতে করতে তো আমি আমি ঠিক করলাম যে আমি এডিটিংয়ে ঢুকবো। তো আমি ইয়েকে অ্যাসিস্ট করতাম রেনুকে। রেনুকে অ্যাসিস্ট করতে করতে আমি কিন্তু শুটিংয়ে যেতাম, আমাকে, কারণ এটা একটা ছিল কি, এডিটার গেলে অনেক কিছু, যে এই একটা শট এটা দেখবি তো, নিয়ে নিবি তো, বা ওই কোনো জায়গায় যদি ওই ম্যাচগুলো যদি ঠিক না হচ্ছে ওগুলো দেখে নিবি, আমাকে বলেছিল, তো আমি যেতাম। তো সেটা একটা প্রথম আমার ইয়ে হলো, এক্সপিরিয়েন্স হলো, এবং আমি যখন শ্যুট করবার সময় আমি খেলাগুলো দেখতে আরম্ভ করলাম, যে একটা খুব লম্বা হয়ে যাবে, সেটা আমি একটা শুধু ছোট করে বলছি, যে মানে পরিন্দাতে একটা সিকোয়েন্স আছে যেখানেতে ওই সুরেশ ওবেরয়ের ডেড বডিটা যখন আসে, তো ওই কফিনটা খোলার পর ওই আন্না মানে নানা দেখে নানা রেগে যায়, রেগে গিয়ে মানে বলে যে উনকো লা। তো এটা যখন শ্যুট হচ্ছিল সিউড়ি গোডাউনেতে, বম্বেতে শ্যুট হচ্ছিল, আমি দেখছিলাম আর কি। विनोद चोपड़ा नाना के बोले, नाना तेरा सबसे जो नजदीक जो वो था, तेरा कॉन्फिडेंट था, उसको मार दिया मूसा और मेन कंटेंटर चलो टॉम वॉल्टर। तो बोला तू इसमें तू एकदम मैंने चिल्ला के, तेरा ब्लड प्रेशर बढ़ा के, तेरा आंखों लाल हो जाएगा, तू एकदम मैंने चिल्ला, बीवी को लो, बच्चे को ला, मैंने चित्कार করে দেখালো, बोला हाँ ठीक है ठीक है, नहीं ना तू एक बार तू मुझे दिखा, बोला है ना करेंगे, तू तू बैठ। আর বিনোদ যেরকম একটা এরকম করছে, হ্যাঁ তুই ঠ্যার ঠ্যার বলে, তারপর বলে তুই শর্ট লে, একে বললো আর কি, আমাদের যে ক্যামেরাম্যান ছিল বিনোদ প্রধান। তো ও খুলে আমি দেখলাম যে পুরো যা বলেছিল বিনোদ পুরো উল্টো করলো। ও না এরকম দেখলো, দেখে না ও বললো उसका बीवी को ला, बच्चे को ला। হ্যাঁ মানে আমি অ্যাক্টিং করছি নাকি একটু করে দেখা যাবে, এই যে যেটাকে বিভৎস চিৎকার করে চারদিক আকাশ বাতাস ফাটিয়ে অ্যাঙ্গার দেখাবার কথা বলেছিল, ও পুরো উল্টো করে আরো ঠান্ডা হয়ে যখন এই ডায়লগটা দিল, এবং তাতে যে অ্যাঙ্গারটা বেরিয়ে এলো। বিনোদ চোপড়া তো খুব ইমোশনাল লোক, ওর মুখটা দেখলে কখনো ভ্যাবলার মতো হয়ে যায় না, বললো না 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 তু না করে বলে, হ্যাঁ मैं एक्टर हूँ ना, मुझे भी सुन तू, ওদের মধ্যে এগুলো চলতো আর কি। তো এই অনেকগুলো এক্সপোজার পেয়েছিলাম আমি। Thank you.